রবীন্দ্রনাথের রবিবার গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩৪৬ সালের ২৫শে আশ্বিন আনন্দবাজার পত্রিকায়। পরে তিন সঙ্গী গ্রন্থের অন্যতম গল্প হিসেবে রবিবার সংকলিত হয়েছিল। ১৯ শতকের নারীর মুক্তি চেতনার পটভূমিতে রবিবার গল্পের বিশেষ ভূমিকা ছিল। মানুষের চিত্তশক্তির সম্পদ ও তার জাগরণের কথা রবীন্দ্রনাথ নানা সৃষ্টিতে ব্যক্ত করেছেন। আর নারী চরিত্রের অন্তর্গত চিত্তশক্তির মহিমা, তার উজ্জ্বলতা তিন সঙ্গীর নায়িকাদের মধ্যেও রয়েছে। ভারতবর্ষীয় বিবাহ প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, পুরুষের সৃষ্টিকার্যে নারী স্বভাবের এই অনির্বচনীয় মাধুর্য চিরদিনই যোগ দিয়েছে। রবিবার গল্পের কেন্দ্রে চিত্রকর অভিকের শিল্প সাধনার পথে বিভার প্রেমের দীপ্তি, বিভার চিত্তশক্তির মাধুর্য একমাত্র প্রেরণা। বিভা ও অভিকের অনন্য প্রেমের ইতিকথায় রয়েছে দুজনের ধর্মবোধেরও টানাপোড়েন। সৃষ্টিশীল পুরুষের চারিত্র ধর্মের সঙ্গে দীপ্তিময়ী নারীর চিত্তশক্তির সংযোগে প্রেমের অভিনব উত্তরণ রবিবার গল্পকে আশ্চর্য মাত্রা দিয়েছে। আমরা দেখেছি কালান্তর গ্রন্থের নারী প্রবন্ধেও রবীন্দ্রনাথ যে নতুন সভ্যতার আবির্ভাবের কথা ব্যক্ত করেছিলেন, সেই সভ্যতায় ঘরের মেয়েরা প্রতিদিন বিশ্বের মেয়ে হয়ে দেখা দিয়েছিল তার কাছে। রবিবার গল্পে সেই নতুন সভ্যতার লক্ষ্যে যেন পাড়ি দিয়েছেন রবীন্দ্রনাথ। অনন্য প্রেমের পথে নর ও নারীর চিত্তশক্তির সংযোগে নতুন সভ্যতার স্বপ্ন দেখিয়ে যান কবি। আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় আঁটি পর্যন্ত পাকা। ধর্ম কর্মে শাক্ত আচারের তীব্র জারক রসে জারিত। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালা পাহাড়ের অভ্যুদয় হল আমাদের নায়কটিকে নিয়ে। তার আসল নাম অভয়াচরণ। এই নামের মধ্যে কুলধর্মের যে ছাপ আছে সেটা দিল সে ঘষে উঠিয়ে, বদল করে করলে অভিক কুমার। ভদ্রকালী ওদের গৃহদেবতা। তার খ্যাতি ছিল জাগ্রত বলে। পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করেছিল যাতে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন, বেরো আমার ঘর থেকে, তোর মুখ দেখব না। অভিকের সম্বন্ধে আরও দুটো একটা কথা বলতে হবে। জীবনে ওর দুটি উল্টো জাতের শখ ছিল। এক, কলকারখানা জোড়া তারা দেওয়া, আর এক ছবি আঁকা। ওর বাপের ছিল 3খানা মোটর গাড়ি। যন্ত্রবিদ্যায় ওর হাতে খড়ি সেইগুলো নিয়ে। অভিক ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে। কিছুকালের মধ্যেই ওর এই বিশ্বাস দৃঢ় হলো যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি, ওর মগজ হবে ছাঁচে ঢালা। ও আর্টিস্ট। সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে। প্রদর্শনী বের করলে ছবির, কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরোলো। শিষ্য এবং তার চেয়ে বেশি সংখ্যক শিষ্যা জমল ওর পরিমণ্ডলীতে। অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলে যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজত ছটা বিচ্ছুরিত হতো তারই দীপ্তিতে ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। অভিকের জীবনে এর পরের ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেল কালি মাখা নীল রঙের জামা ইজের পরে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি, পরে হেড মিস্ত্রি। মুসলমান খালাসিদের দলে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়ে কম দামের শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায়।
হাতে যখন কিছু টাকা জমল, তখন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুট আর্টিস্ট রূপে বহিমিয়ানি করতে লেগে গেল। শিষ্য জুটল, শিষ্যা জুটল। চশমা পরা তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তত্ত্বের আলাপ আলোচনা করতে লাগলো, ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে। বিভা ছিল এই দলের একেবারে বাইরে। জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। মার মৃত্যু হয় প্রথমেই। তারপরে ওর বাপের সেবা অনেক দিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাত্র ব্রত। সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে ওর আলাপ শুরু। ব্রাহ্ম সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ বিভার ছিল না। বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড়। কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভিক ওকে একদিন বলেছিল, তোমার সৌন্দর্য ইতর্জনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের। এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল। বিভা অভিকের ছবি বুঝতেই পারত না, সেই কথা সত্যি। অন্য মেয়েরা যখন ওর আঁকা যা কিছু নিয়ে হই হই করত, সভা করে গলায় মালা পরাতো, সেটাকে বিভা অশিক্ষিতের ন্যাকামি মনে করে লজ্জা পেত। কিন্তু তীব্র ক্ষোভে ছটফট করেছে অভিকের মন বিভার অভ্যর্থনা না পেয়ে। দেশের লোক ওর ছবিকে পাগলামি বলে গণ্য করেছে। বিভাও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে এইটেই ওর কাছে অসহ্য। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরে উপাসনা। ফিরে এসেই বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে। অভিক, হঠাৎ এখানে যে? আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। দরকার যদি হয়, না হয় চুরি করলে পুলিশে খবর দেব না? দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছে। অনেকক্ষণ তুমি বসে আছো? তা আছে। বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। তাই? আচ্ছা, তুমি পড়াশোনা করেছো, আর বাইরে থেকে মনে হয় বুদ্ধি শুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? উফ, আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, মানে বুদ্ধি আছে বলে। আচ্ছা, তোমার ভগবান কি আমার বাবারই মতো আমাকে ত্যায্য পুত্র করেছেন? আহ, কি বকছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
শোনো, আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। তাই হোক, বাকি থাকে কেন? ওটা কি বের করছো? এটা এটা একটা কবজি ঘড়ি। ঘড়িটা প্ল্যাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরো ছিট দেওয়া। তো তোমাকে বেচতে চাই। বেচবে? হ্যাঁ, বেচবো। আচ্ছা, এত দেশ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি। তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। বেশ, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না। কি ভিক্ষা? শোনো, তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামে। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই। তাই বলে এ ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা ফোর্ড গাড়ি আছে। সেটা চাল চলনের ঢিলেমি অসহ্য। 800 টাকা দিলে ওর বদলে ওর বাপ দাদার বয়সী একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না। ছি ছি, এমন ভদ্র কাজ তুমি করবে? এ সম্ভব নয়। ধরেছ ঠিক। শিলাকে দেখেছো? শিলা? আরে কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে, যখন তখন যেখানে সেখানে। সেই শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলুম ফুটবলের মাঠ থেকে ঘড় ঘড় শব্দ করতে করতে। এমন সময় পাকরাশি গিন্নি, সে আসছিল কোথা থেকে তার নতুন কেনা একটা ফায়ার্ড গাড়িতে। হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হ্যাঁ ভাই ও ভাই করে নিল। আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া গাড়ির হুড আর জরাজীর্ণ পাদানটার দিকে। ও, তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি। যত শিগগির পারি শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে পাকরাশি গিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। আচ্ছা, সত্যি করে বলো, তোমার মনে একটুখানি খোঁচা কি? আহ, আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি। কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোন দিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলুম না, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো। কেবল জানি তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। মুখ ফুটে বলবে না, কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ওকে আমার ঘোরতর অভ্যাস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন সিগারেট, মাথা ঘুরতো তবু ছাড়তুম না। মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মমতাজ জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মদটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও, তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়ি? স্বীকার করব, শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। সত্যি কি না বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি
তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলায় ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে যদি পারতুম। আর তুমি কি পেরেছ? আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। আমার মধু করে কবে তুমি আমাকে সম্পূর্ণ আবিষ্কার করবে বলো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। ও সব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। সে কি আমার কাছে লুকোবে? লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাইনি। আমি কাঙাল, আমি দিন রাত বলবো আমি চাই, আমি তোমাকেই চাই। আর সেই সঙ্গে বলবে আমি ক্রাইসলারের গাড়িও চাই। ওটা তো জেলেসি। পর্বত বহ্নিমান ও ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলেসির, প্রমাণ হোক ভালোবাসার অন্তর্গূঢ় আগুন। এসব বৃথা তর্ক থাক। আপাতত ক্রাইসলারের পালাটা যত দূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। একটু বসো, পাশের ঘর থেকে আসছি। এই নাও 800 টাকা। তোমার ইন্সপিরেশন কোম্পানি বাহাদুরের মার্কা মারা, তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এত টাকা খসিয়ে নিলে কি করে? আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। মামা? হ্যাঁ, তিনি নিজে গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজম হবেন। তার কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন। যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। এমন আর্টিস্ট হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেলঅ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাছটাতে পৌঁছতে পারতো। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে। এখন বলো, আমার কাছ থেকে টাকাটা নেবে কি না? খেলনার দাম? তাতে দোষ কি? তারপরে আছে আস্তাকুর। তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো? ক্রাইসলারের শ্রাদ্ধ শান্তি হলো এখানে। এখন ওসব কথা আর ভালো লাগছে না। আচ্ছা, আমি শুনেছি অমরবাবু টাকা জমাচ্ছেন বিলেত যাবার জন্যে। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। একান্ত আশা করি তাই যেন ঘটে। তাতে তো দেশেরই গৌরব। আমাকেও তাই প্রমাণ করতে হবে। ওর প্রমাণ সহজ লজিকের বাঁধা রাস্তায়, আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ, সে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানো দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। তুমি যেতে চাও বিলেতে? সে আমার দিন রাত্রির স্বপ্ন। তাহলে নাও না আমার দান। প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর। থাক, আমার জন্য এ যুগ না হোক পরযুগ আছে। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা। চলি। কোথায় যাচ্ছ? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গা পূজা করব।
তুমি পুজো করবে? হ্যাঁ, আমি করব। আমি যে কিছুই মানি নে। দেখো বি, তুমি প্রচন্ড ন্যাশনালিস্ট, ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিন রাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। অভিকের নাস্তিকতা কেন যে এত হিংস্র হয়ে উঠেছে বিধাতা জানে। কিছুতে ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। বারবার মনে করেছে এই বাধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতে তার পা সরতে চায় না। আসন মেলে রাতে রাতে আলোর শিখা রাখি জেলে, বুঝি সময় হলো এবার আমার প্রদীপ নিভিয়ে দেবার পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদ তুমি এলে রাতে রাতে আলোর শিখা রাখি জেলে। বেহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে দুরদার করে সিঁড়ি বেয়ে চলে গেল। অমরবাবু লোকটি মাঝারি সাইজের, শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চওড়া, চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দূরমনস্কতা। বন্ধু ওর খুব অল্পই, কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুবই উচ্চ আশা রাখে। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে 10 জনে ওকে কি ভাবে সে উনি জানেনই না। অমরবাবু, এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো তা জানি না। ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি না। নিশ্চয় আপনাকে যেতে হবে। আমার উপরওয়ালারা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যা বন্ধক দেওয়ার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাঁড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্টি পাথরে ঘষে দেখাতে। যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই। দেখো, অভিকের কাছে বিভা আজ তাড়াতাড়ি যে 800 টাকা এনে দিয়েছিল, সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিল পেগারির মধ্যে ফিরে এসেছে। স্বাধিকার লঙ্ঘন করে কাউকে ধার দেবার কথা সে সাহস করে মনে আনতে পারলে না। তাই বিভা প্ল্যান করেছে, মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে। বাক্স বের করে মেঝের ওপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল। ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের।
প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো, কিন্তু যেমন পাতা ছিল তেমনি রেখে দিলে। কোনো কারণেই অভিকের কাছ থেকে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে। বাহ, অসামান্যের পাড়ানির করি। অধ্যাপক জানেন কি, অবলা নারী মৃণাল ভুজে তাঁকে পারে পাঠাবার উপায় করেছে? জানেন না? জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার। সে কথা বুঝলুম, কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে, কারো বিলিত যাবার জন্যে নয়। এই হারখানা চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশিয়ে আছে। ওই হার কি একলা তোমার? ও যে আমারও। বেশ, এই হারটা না হয় তুমিই নিলে। সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ। গয়নাগুলো মা দিয়ে গেছেন, আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির শালঙ্কারা মূর্তি আশা করো না। উন্নত পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণীর তীরে। বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্যে আমার এই গয়না কিছু রেখে যাব। আমার বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই? এখন এসব কথা থাক। আমার প্রস্তাব এই, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদের উপরে দাও না। আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। এদেশ সে দেশই হোক, অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক আছে। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। ক্রিমিনাল পুণ্যকর্ম? দুর্গাপুজোর চাঁদার টাকা হ্যাঁ, আমার হাতে ছিল। সেই টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। দিয়েছি কাউকে না বলে। আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি কাজ করলে অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? এ যে বিশ্বাসঘাতকতা। মানি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পুজো দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল, সে যেমন হাস্যকর তেমন শোকাবহ। নাস্তিকের পক্ষে এই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধ্যাবেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা, 5 জন সাজলো চেলা। কোনো একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে, জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে 5,000 টাকা বের করেছে। তাই যেদিন শুনলুম সেই দিনই টাকাটার সৎকার করেছি। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। এই তোমাকে করলুম আমার কনফেশনাল। পাপ কবুল করে পাপ স্খালন করে নেওয়া গেল। 5,000 টাকার বাইরে আছে এই 29 মাত্র টাকা। সে রেখেছি কুমড়োর বাজারে দেনা শোধের জন্যে। এই দেখো, বচ্চু বিহারের জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন? অভিক, রোগ তাপে তদবির করতে দিন রাত ব্যস্ত আছো,
আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার সময় পাও না। অভিক, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যেই এত করে কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই। তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রেখো। আর আমার লোভকে সামলাবে। তোমার নাস্তিক ধর্ম। কিছুকাল দেখা নেই অভিকের। চিঠিপত্র কিছু পাওয়া যায়নি। বিভার মুখ শুকিয়ে গেছে। কোনো কাজ করতে মন যাচ্ছে না। দিনগুলো যাচ্ছে পাঁজর ভেঙে দেওয়া বোঝার মতন। ওর কেবলই মনে হচ্ছে অভিক ওর উপরেই অভিমান করে চলে গেছে। ও ঘর ছাড়া ছেলে, ওর বাঁধন নেই, উধাও হয়ে চলে গেল। ও হয়তো আর ফিরবে না। অভিকের সমস্ত ছেলে মানুষই ওর অবিবেচনা, ওর আবদার যতই মনে পড়তে লাগলো, ততই জল পড়তে লাগলো ওর দুই চক্ষু বেয়ে। কেবলই নিজেকে পাষাণী বলে ধিক্কার দিলে। কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি। এমন সময় এলো চিঠি, স্টিমারের ছাপ মারা। জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে। ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনে তাতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেয় দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এই পরিচয়ে তোমার একটুও শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলানোর জন্যে কোনো দিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। এ কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি। এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে। তোমার ওই হারের বদলে আমার এক তাড়া ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। বাংলাদেশের কোথাও এই ছবিগুলো ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। অপেক্ষা করবি আমার মধুকরী, তুমি ঠকবে না, কখনোই না। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, তেমনি ঝাঁক করে বলছি, আমার ছবিগুলির দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে। তার আগে পর্যন্ত হেসো, কেননা
সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ, যাদের তারা ভালোবাসে। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম সমুদ্রের পাড়ে। আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। প্রার্থনা করো তোমার কাছ থেকে চলে আসার দারুণ দুঃখ যেন একদিন সার্থক হয়। আসলে এই জীবনে তোমার কাছে আমার সম্পূর্ণ প্রকাশ হতে পারল না, হয়তো কখনো হতে পারবে না। এই তীব্র অতৃপ্তি আমাকে এমন কাঙাল করে রেখেছে। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতি ক্ষণে যা তুমি দান করেছ, নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারিনি, বলেছে অলৌকিক। আমি কবি নই, আমার ভাষাটা কলার ভেলার মতো, ঢেউ লাগলেই বাড়াবাড়ি করে দোলা দিয়ে। হয়তো সবই বানানো কথা, কিন্তু হৃদয়ের একটা গোপন জায়গা আছে আমাদের নিজেদেরই অগোচরে। সেখানে প্রবল ঘা লাগলে কথা আপনি বানিয়ে বানিয়ে ওঠে। হয়তো সে এমন কোনো সত্য। আমার মধুকরী, জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছিয়ে দিয়েও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে। যুক্তি তর্কের কাঁটার বেড়া পার করিয়ে দিয়েছে আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতদিন বুঝতে চেয়েছিলুম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই আমার সমস্তকে দিয়ে। তোমার নাস্তিক ভক্ত অভিক। বাঁধন যে তার গেল খুলে, আমি সেতু আকুলা হয়ে দিশাহারা রাখি সেই পথ